24 ঘন্টায় করোনার সর্বোচ্চ মৃত্যু 64, উপসর্গহীন রোগীর সংখ্যাই বেশি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার প্রভাবে চাকরি হারাবে 60 লাখ মানুষ, জানালো সিআরআই। পরিস্থিতি উত্তরণে 5 দফার সুপারিশ। পাশ হল 2020-21 অর্থ বছরের বাজেট, স্পিকারের কণ্ঠভোটে আপত্তি ছাড়াই সংসদের অনুমোদন। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় উদ্ধার কাজ সমাপ্ত, 34 জনের মরদেহ উদ্ধার, চালকের গাফিলতি দেখছে তদন্ত কমিটি। নদ নদীর পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত, আগস্ট থেকে সেপ্টেম্বরে আরেক দফা বন্যার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণের 115তম দিনে 24 ঘন্টার সর্বোচ্চ 64 জন মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে 14,426 জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে 3,682 জন। উপসর্গহীন করোনা আক্রান্ত রোগী বেশি শনাক্ত হচ্ছে বলেও ধারণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট আয়োজন আছেন মোহাম্মদ আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের 115তম দিনে 64 জনের মৃত্যু, এই সংখ্যা 24 ঘন্টায় সর্বোচ্চ। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানালো, সর্বশেষ 3,500-এর বেশি মানুষ সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 1,45,483 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। করোনাকালে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবায় দেওয়া হয়েছে পরামর্শ। গর্ভবতী মারা প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না এবং একান্ত প্রয়োজন হলে লোক সমাগম বেশি আছে এমন স্থান, যেমন বাজার বা কোনো হাট, এসব জায়গায় এড়িয়ে চলবেন। বাইরে থেকে ঘরে ফিরে গর্ভবতী সহ বাড়ির সবাইকে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। পরস্পরের মধ্যে 3 ফুটের দূরত্ব বা অধিক দূরত্ব বজায় রাখতে হবে। খাবার, বিশেষ করে মাছ, মাংস, ডিম ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে এবং কাঁচা দুধ খাওয়া যাবে না। উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি উল্লেখ করে আবারও নিয়মিত শরীর চর্চা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। মনোবল ভালো থাকলেই দ্রুত সুস্থ হওয়া যায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার প্রভাবে বেকারত্ব বাড়ছে ব্যাপক হারে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই হিসাবে স্থায়ীভাবে চাকরি হারাবে 60 লাখ মানুষ, আর 2,40,000 মানুষ এর যন্ত্রণা ভোগ করবে। নতুন গরিবের সংখ্যা দাঁড়াবে 3,80 লাখ। তবে 1 বছরের মধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছে সিআরআই। এজন্য শ্রমঘন খাতে বিনিয়োগ সহ 5 দফা সুপারিশ তাদের। বাকিটা জানাচ্ছেন দীপু সরওয়ার। করোনা মহামারী দরিদ্র মানুষের সংজ্ঞায় নতুন একটি উপধারা যুক্ত করেছে, তা হল নব্য দরিদ্র। সিআরআইয়ের গবেষণায় বলা হচ্ছে, করোনা মহামারীতে 3,80 লাখ নতুন দরিদ্র তৈরি হবে। গ্রামাঞ্চলে এই নতুন দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা হবে 2,70 লাখ এবং শহরাঞ্চলে হবে 1,10 লাখ। বর্তমান দারিদ্র্য হারের সঙ্গে এই বিপুল নতুন দরিদ্র মিলে দারিদ্র্য হার হতে পারে 41.5%। কোভিড-19 কালে সক্রিয় বাংলাদেশ, কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি শিরোনামের গবেষণা 1 বছরের মধ্যে এ অবস্থা থেকে উত্তরণের আশা দেখাচ্ছে। সিআরআইয়ের হয়ে গবেষণাটি যৌথভাবে করেছেন সিআরআইয়ের সিনিয়র অ্যানালিস্ট সৈয়দ মফিজ কামাল ও শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক এবং ম্যাককিন্স গ্লোবাল ইনস্টিটিউটের সাবেক রিসার্চ ফেলো ইমরান আহমেদ। গবেষণায় যেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তা হচ্ছে যে গত 1 যুগের যে মূল চালিকা শক্তি আমাদের ইকোনমির বাংলাদেশের, ওইটা কিন্তু আমাদের ওয়ার্কিং এজ পপুলেশন, ইয়াং ওয়ার্কিং এজ পপুলেশন। আমরা মনে করি ওনাদেরকে মাথায় রেখেই, ওনাদেরকে সেন্টার পিস করেই আমাদের ইকোনমিক রিকভারিটাকে চিন্তা করতে হবে। পরিস্থিতি উত্তরণে 5 দফা উদ্যোগ বাস্তবায়নের সুপারিশ এসেছে সিআরআইয়ের গবেষণা থেকে।
অর্থনীতি চাঙ্গা করতে শ্রমঘন অবকাঠামো প্রকল্পগুলোর কাজ যত দ্রুত সম্ভব শুরু করার তাগিদ আছে গবেষণা প্রবন্ধে। এছাড়া কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির সম্প্রসারণ, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থ যোগান সহজ করা, ফিরে আসা প্রবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং আমার গ্রাম আমার শহর কর্মসূচিকে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এখানে মেইন চ্যালেঞ্জটা হবে যে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে ওগুলোর প্রপার বাস্তবায়নটা জানি হয় আগামী 1 বছরে ওইটাকে খেয়াল রাখা। যেহেতু করোনাকালে অনেক মানুষ শহরগুলো থেকে গ্রামে চলে গিয়েছে, যেহেতু আমাদের ইকোনমিটা অলরেডি রুরালাইজ হয়ে গেছে, সুতরাং এখন রুরাল এমপ্লয়মেন্ট এবং রুরাল ডেভেলপমেন্টের একটা খুবই পারফেক্ট সময় এখন। মৌসুম এলে কর্মব্যস্ত হয়ে পড়বেন কৃষি শ্রমিকরা। মানুষের চলাচল বাড়লে দিন ঘুরবে রিকশা ও সিএনজি চালক সহ পরিবহন খাতের শ্রমিকদের। তবে 60 লাখ মানুষ দীর্ঘমেয়াদে চাকরি হারাতে পারে, যা দেশের মোট শ্রমশক্তির 10% বলে গবেষণার ফলাফলে উঠে এসেছে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদে পাশ হলো 2020-21 অর্থ বছরে বাজেট। অনুমোদিত বাজেটের আকার 5,68,000 কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেটের অনুরূপ। অর্থমন্ত্রী উত্থাপিত নির্দিষ্টকরণ বিল স্পিকার কণ্ঠভোটে দিলে আপত্তি ছাড়াই তার সংসদে অনুমোদন পায়। এর আগে একাধিক মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দের ছাঁটাই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হয়। মেহেদী হাসানের রিপোর্ট। নির্দিষ্টকরণ বিল 2020 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। জাতীয় সংসদে পাশ হয়ে গেল 2020-21 অর্থ বছরের বাজেট। এর আগে সোমবার কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয় অর্থ বিল অবিলম্বে বিবেচনার জন্য। মঙ্গলবার একাধিক মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দে ছাঁটাই প্রস্তাব আনেন একাধিক সংসদ সদস্য। এই দেশে সামান্য গরু চোররাও দিনের পর দিন, বছর পর বছর কোর্ট কাছারিতে ঘুরতে ঘুরতে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে তারা নির্বিঘ্নে একটা এক্সট্রা অর্ডার নিয়ে বড় বড় উকিল ধরে তার বাড়িতে ঘুমিয়ে আছে অথবা বিদেশে চলে যাচ্ছেন। এই যে আইনের সমতা নেই মাননীয় স্পিকার। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের ভাষণের যে সেশনটা হয়েছিল সেই ভাষণে একটা প্যারা ছিল যে মাননীয় রাষ্ট্রপতির ভাষণে বলা ছিল যে গভর্নমেন্ট বিপুল পরিমাণ বিচারক নিয়োগের জন্য প্রক্রিয়াধীন আছে, কিন্তু আমরা যখন বাজেট স্পিচে দেখলাম সেখানে আমরা সেটার বিন্দুমাত্র রিফ্লেকশন দেখলাম না। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তো একবার ঢাকা মেডিকেলে, একবার সোহরাওয়ার্দী মেডিকেলে, একবার জাতীয় হৃদরোগ হাসপাতালে, একবার পিজিতে ভিজিট করে বসছিল। সংসদ সদস্যদের আলোচনার জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আমাদের দেশে এখন 1.36 ডেথ রেট, যেটা ভারতেও 3, আমেরিকাতে 6 এবং বিশ্বে হলো 6। ডাক্তার নার্স আক্রান্ত হয়েছে প্রথমে, কারণ তারা পিপি কিভাবে খুলতে হবে, পড়তে হবে এই বিষয়টি জানা ছিল না। তাদেরকে আমরা ট্রেন করেছি, তারপরে এই আক্রান্তর হার কমে গেছে। বুধবার 1 জুলাই নতুন অর্থবছরের প্রথম দিনে কার্যকর হবে এ বাজেট। সংসদের মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 30 ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে তীরের কাছে নেওয়া হয়েছে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে। লঞ্চের ভেতরে কোনো মরদেহ না থাকায় উদ্ধার কাজ শেষ করেছে বিআইডব্লিউটিএ। এ পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে 34টি। চালকদের গাফিলতিতে এই দুর্ঘটনা বলে জানিয়েছে তদন্ত সংস্থাগুলো। সাদুল ইসলাম রিপোর্ট। বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয় সকাল থেকে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে শুরু হয় এ উদ্ধার অভিযান। দুপুর 12টার দিকে একজনের মৃতদেহ উদ্ধার করে ডুবুরিরা। ভারী যন্ত্রপাতি না থাকায় পানির উপরে উঠানো সম্ভব হয়নি দুর্ঘটনা কবলিত লঞ্চটিকে। উল্টে থাকা অবস্থাতেই টেনে নেওয়া হয় নদী তীরে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ করা হয় উদ্ধার তৎপরতা। স্পেশালিস্ট উদ্ধারকারী ব্যক্তিবর্গ তারা বারবার ভেতরে ঢুকে দেখার চেষ্টা করেছেন এবং আমরা এর আগেই 12:30টার দিকে একটা মরদেহ ইতিমধ্যে পেয়েছি। আমরা আশা করি যে এরপরে আর কোনো মরদেহ পাওয়া যাবে না, তাই আমাদের উদ্ধার অভিযানটা এখানেই অফিসিয়ালি আমরা ঘোষণা করছি শেষ হয়ে গেল। এখানে চালকদের একটা ব্যর্থতা ছিল, চালকদের হয়তো স্কিলের কোনো সমস্যা ছিল এবং সচেতনতার অভাব ছিল। তারা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেনি। এই সকলের ফলে দুর্ঘটনাটা হয়েছে।
এ ঘটনায় ময়ূর লঞ্চের মালিক চালক সহ 6 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানায় নৌ পুলিশ। সবাই পলাতক আছে, তবে আমাদের তদন্তের বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা নৌ পুলিশের সারা বাংলাদেশের ইউনিটের একযোগে আমরা কাজ করছি এবং জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র্যাব সকলের সহযোগিতায় আমরা সকল আসামিকে গ্রেপ্তার করতে পারবো ইনশাআল্লাহ। সোমবার সকালে সদরঘাটের শ্যামবাজার এলাকায় ময়ূর লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড ডুবে যায়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়, পানিবন্দী কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও বসতবাড়ি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকট। তবে লালমনিরহাটে কমতে শুরু করেছে পানি। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 15,600 পরিবারের 64,000 মানুষ পানিবন্দী। ক্ষতি হয়েছে প্রায় 30 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ 37 কিলোমিটার কাঁচা রাস্তা। পাট, আউশ ধান, আমন, বীজতলা, তিল এবং সবজি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে 5,653 হেক্টর ফসলি জমি। বান্ধার রাস্তা চাচ্ছি, ছোঁয়া পাওয়া নিয়ে খুব কষ্ট রয়েছে। গাইবান্ধার সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাগাটা ও গাইবান্ধা সদর উপজেলার অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির মধ্যে বাল বাচ্চা থাকা যাচ্ছে না, পাশা করে খাওয়া যাচ্ছে না, ঘরে থাকা যাচ্ছে না। লালমনিরহাটে তিস্তা ও ধরলা সহ ছোট ছোট আরও 8টি নদীর পানি কমতে শুরু করেছে। তবে অনেক এলাকা এখনো বানের পানির নিচে তলিয়ে রয়েছে। সুরমা নদীর পানি কমলেও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 9টি উপজেলার 61টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। পৌর এলাকার 9টি ওয়ার্ডের 90% বসতঘর পানিতে ডুবে গেছে। বৃষ্টিপাত কম হয় সিলেটের সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও বেড়েছে কুশিয়ারার পানি। জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জামালপুরের সার্বিক বন্যার অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চলগুলোর নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিতরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিতে শুরু করেছেন। নেত্রকোনা সদর, বারহাট্টা ও কলমাকান্দা উপজেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে আমন, বীজতলা ও পুকুরের মাছের ক্ষতি হয়েছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠ প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি আছে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ত্রাণ তৎপরতাও অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি ও করণীয় নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব তথ্য দিয়েছে জেলা প্রশাসকরা। এতে অংশ নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার সার্বিক পরিস্থিতি অবহিত করেন। এছাড়া সভায় যুক্ত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, খাদ্য সচিব, বিভাগীয় কমিশনার ও 12টি জেলার প্রশাসকরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বন্যা কবলিত এলাকাগুলোর প্রস্তুতি নিয়েও আলোচনা হয় অনলাইন সভায়। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় আরেক দফা বন্যা হতে পারে। দেশজুড়ে বৃষ্টিপাত বাড়বে জানিয়ে এ আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এক প্রসঙ্গে দুর্যোগ মোকাবেলার সকল দপ্তরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ঝরছে। ভারতের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টি হচ্ছে। তাই বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়েই বইছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। আগামী 2 সপ্তাহ পর এ বন্যার পানি কমতে শুরু করবে। যেহেতু আরও 2 মাস এ মৌসুমী বায়ুর প্রভাব থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগস্টের শেষ সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসতে পারে আরেক দফা বন্যা। অগাস্ট এবং সেপ্টেম্বর মাসেও আমাদের বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে। গঙ্গা নদীর পানিটা বৃদ্ধি পেতে পেতে আগামী অগাস্ট মাসের মাঝামাঝি বা শেষার্ধে ওই নদীতে আপনার একটা পিক চলে আসবে। আরও একটি বন্যার ঝুঁকিতে বাংলাদেশ স্বাভাবিকভাবে আমরা থেকে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। বন্যার আগাম বার্তা দিলেও বন্যার ঝুঁকি নিয়ে কিছু জানাতে পারেনি বন্যা পূর্বাভাস কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের দপ্তরের মাঠ পর্যায় দপ্তরগুলোর মূল কাজ থাকে যে দেশের বিভিন্ন অংশে আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো আছে
যে বাঁধগুলোর পিছনে আপনার লাখ লাখ মানুষের বসবাস এবং কৃষি জমি আছে, এই বাঁধগুলো যাতে কোথাও ক্ষতিগ্রস্ত না হয়। কারণ বন্যার সময় যদি এই বাঁধগুলোকে ঠিক রাখা যায় তাহলেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ এবং লক্ষ লক্ষ হেক্টর জমিগুলো কিন্তু বন্যা থেকে রক্ষা পাবে, বন্যার কবল থেকে। এ বিষয়ে অবশ্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে তারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা দক্ষিণের 41 নম্বর ওয়ার্ডে কিছু অংশ 4 জুলাই থেকে লকডাউন, চলবে 21 দিন। মুজিব বর্ষে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে বই কেনার প্রক্রিয়া স্থগিত, প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়ে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারি সহ 41 নম্বর ওয়ার্ডে কিছু অংশ 4 জুলাই থেকে লকডাউন করা হবে, থাকবে 21 দিন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক শেষে দক্ষিণে মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এই ঘোষণা দেন। জানান, লকডাউন চলাকালে সিটি কর্পোরেশন সকল কার্যক্রম সমন্বয় করবে। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। কোভিড-19 সংক্রমণ রোধে রাজধানীসহ সারা দেশে রেড জোন চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করা হচ্ছে লকডাউন। ঢাকা উত্তর সিটির পূর্ব রাজাবাজার লকডাউনের পর দক্ষিণ সিটির 41 নম্বর ওয়ার্ডের কিছু অংশ লকডাউন করতে যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের নিজস্ব দক্ষিণ সিটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর লকডাউন নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কোভিড-19 বিস্তার পরে সাংবাদিকদের জানান, দুটি সড়ক বাদে লকডাউন করা এলাকার সব সড়ক বন্ধ থাকবে। 41 নম্বর ওয়ার্ড, ওয়ারির টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা সিলেট হাইওয়ে যেটা জয়কালী মন্দির থেকে বলদা গার্ডেন, এবং ভিতরের যে রাস্তাগুলো লালমিনি রোড, হরে রোড, ওয়ার্ড রোড, র্যাঙ্কিং রোড এবং নওয়াব রোড, এই 5টি ইনার রোড আর আউটার রোড ধরা হয়েছে 3টি। এই জায়গা থেকে লকডাউনের আওতায় আনা হয়েছে। শনিবার ভোর থেকে কার্যকর হবে লকডাউন। আগামী 4 জুলাই ভোর 6টা থেকে আমরা এই কার্যক্রম আরম্ভ করতে চাচ্ছি। যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদেরকে যেমনি চিকিৎসা সেবা দেওয়া হবে, তার সাথে সাথে নন কোভিড যারা, তাদের কোনো চিকিৎসা সেবা প্রয়োজন হলে সেটাও ব্যবস্থা করা হবে। হত দরিদ্রদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হবে বলেও জানান দক্ষিণের মেয়র। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠায় মুজিব বর্ষে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের 150 কোটি টাকার বই কেনার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেখক ও প্রকাশকদের দাবি আমলে নিয়ে। মানসম্মত ও শিশু পাঠ উপযোগী বই বাছাইয়ের প্রক্রিয়ায় প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে লেখক প্রকাশকদের পক্ষ থেকে, আর তাদেরকে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। রিপোর্ট আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীনতার পর জনগণের ভাত কাপড়ের দায়িত্ব বিধ্বস্ত দেশ গড়তে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জানতেন শিক্ষাই উন্নয়নের ভিত, যার শুরু প্রাথমিক শিক্ষা থেকেই। 1972 সালের সংবিধানের 17 অনুচ্ছেদে গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদানের বিধান রাখা বঙ্গবন্ধুর উন্নয়নের মূল ভিত। মুজিব বর্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুকে শিশু পাঠ্য করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্কুলে বঙ্গবন্ধু কর্নারে রাখা বই পড়ে শিশুরা জানবে মুক্তিযুদ্ধের ইতিহাস, জানবে বঙ্গবন্ধুকে। তবে সেই বঙ্গবন্ধু কর্নারে কি বই থাকবে তা এখনো পরিষ্কার নয়। বই ক্রয়ের কি নিয়ে ইতিমধ্যে কিছু কথাবার্তা বাজারে এসেছে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। মন্ত্রণালয় এটি ক্রয়ের যে উদ্যোগটি নিয়েছিল সেটি আপাতত প্রক্রিয়াটি স্থগিত করেছে। আমরা সেই কারণে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। মন্ত্রণালয়ের বই কেনার কোনো প্রক্রিয়ায় লেখকদের না রাখার আক্ষেপ আছে। সেই সাথে বই বাছাই কমিটিতে লেখক প্রকাশকদের রাখার দাবি আছে প্রকাশক সমিতির। প্রকাশকদের কাছে বইয়ের তালিকা আহ্বান করা হোক এবং সেই তালিকার থেকে প্রকাশকরা তালিকা জমা দেওয়ার পরে একটি প্রতিনিধিত্বশীল বই বাছাই কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে বই বাছাই করে তারপরে বই
ক্রয় করা হোক। মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে প্রকাশকদের তালিকা হাতে পেলেই যাচাই বাছাই হবে। প্রকাশক কমিটির সাথে কথা হয়েছে, ওনারা তালিকা দিলে সেই তালিকা আমরা ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটিতে উত্থাপন করে বইগুলো ক্রয় করা হবে। গত বছরের ডিসেম্বরে বিজ্ঞপ্তি না দিয়েই বই কেনার প্রক্রিয়া শুরু হয়। মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি কমিটি বই বাছাই করে, সেই অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে বই কিনতে নির্দেশনা দেওয়া হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান দুটি আলাদা অনুষ্ঠানে বিশেষ বৃক্ষরোপণ ও অভিযান উদ্বোধন করেছেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকা সেনানিবাসে আল্লাহ মসজিদ প্রাঙ্গণে একটি কাঠগোলাপ গাছে চারা রোপণ করে কর্মসূচির ঘোষণা করেন। পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল সেনানিবাসে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। এদিকে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত বিমান সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। বিমান বাহিনীর সকল ঘাঁটি ইউনিট সমূহেও একযোগে স্মারক বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়। সেনা ও বিমান বাহিনী এই বৃক্ষরোপণ অভিযানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনাকালে মানুষকে ঘরে রাখতে ভূমিকা রাখছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শপ20। উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে নিত্যপণ্য। দাম নেওয়া হচ্ছে বাজার মূল্য থেকে 40% কম। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া হটলাইনগুলোতে ফোন আসলেই বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে নিত্যপণ্য। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। করোনাকালীন সময়ে ঘর থেকে না বেরোতে ও বাজারে ভিড় কমাতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। 40 জন স্বেচ্ছাসেবী সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দুটি গাড়িতে করে উপজেলার 9 ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিয়ে যাচ্ছেন এই সেবা। ডাল পাইছি, আলু পাইছি, পেঁয়াজ পাইছি, চানা পাইছি, তারা বাড়িতে নিয়ে দিয়ে গেছেন। ওনাদেরকে ফোন করার কারণে ওনারা আমাকে কিছু আইটেম জিনিস দিয়ে গেছেন, এই জন্য বাজারে যেতে হয়েছে না। শপ20 করলে সবাই ঘরে থাকবে, লকডাউনটা মানবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোভিড-19 সময়ে মানুষের ভোগান্তি কমাচ্ছে শপ20। এতে সহায়তা করছে উপজেলা অফিসার ক্লাব, ডক্টর হরিপদ রায় ও কিছু পুঞ্জির আদিবাসীরা। বিত্তবানদেরকে অনুরোধ করব উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রোগ্রামটাকে কিছু না কিছু সাহায্য করে চালু রাখার জন্য। আমাদের 5 জনের একটা টিম যারা এটা নিয়ে কাজ করছে শপ20, তারা মানুষের ঘরে ঘরে যাচ্ছে। প্রতিদিন 100 থেকে 200, 250 এরকম পরিবারকে আমরা কিন্তু বাজারগুলো দিচ্ছি। এ পর্যন্ত 4000 পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী। আফসানা নীলা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের নোটিশ না আসায় শ্রমিকদের অবস্থান কর্মসূচি স্থগিত। বিশ্বে করোনায় আক্রান্ত 1,43,00,000। এখনই শেষ হচ্ছে না মহামারী, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের নোটিশ না আসায় আন্দোলনরত শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেছে। রাতে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। গত 25 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাটকল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরবর্তীতে পাটমন্ত্রী পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের কথা জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের নোটিশ দেওয়ার কথা বলা হয়। শ্রমিকরা 25 জুন থেকে ওই সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আজ দুপুরে আমরণ অনশন কর্মসূচির ঘোষণাও দেয় শ্রমিকরা। এদিকে আজ বিকেল পর্যন্ত মিল বন্ধের নোটিশ না আসায় কর্মসূচি স্থগিত করা হয়। যেহেতু মিল বন্ধ হচ্ছে না, সেই হেতু আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আমরা কাজে যোগদান করছি। যদি আমরা দেখি যে না আবারও কোনো অশুভ পায়তারা চলছে মিল বন্ধের, আমরা তখন এই কর্মসূচি আবার সিবিএ নন সিবিএ বসে আমরা নিব।
বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পোস্তগোলা সেতুতে যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। গতকাল বুড়িগঙ্গার শ্যামবাজারে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা জাহাজ প্রত্যয়ের ধাক্কায় বিকেল 4টায় সেতুতে ফাটল দেখা দেয়। এ সময় ব্রিজের 7টি গার্ডারের মধ্যে একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর থেকে রাত 8টা থেকে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। যানবাহনের চাপ বেড়েছে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উপরে। সড়ক বিভাগের বিশেষজ্ঞ দল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের পর যান চলাচল শুরু হবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অনলাইনের মাধ্যমে সীমান্ত ব্যাংকের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল শফিনুল ইসলাম। এ সময় তিনি করোনা পরিস্থিতির মধ্যে গ্রাহকদের নতুন নতুন সেবা দেওয়ার আহ্বান জানান। সভায় শেয়ার হোল্ডারদের জন্য 4% লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া নিরীক্ষক নিয়োগ ও পরিচালক বৃন্দের নির্বাচনও সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবার স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবার খেলার খবর। নারী ফুটবলারদের টেকনিক্যাল ও শারীরিক ফিটনেস ঠিক রাখতে মেক ইট কাউন্ট নামে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গোলাম রাব্বানী ছোটন সহ অন্য কোচদের তত্ত্বাবধানে বয়সভিত্তিক ফুটবলাররা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। এরই মধ্যে বাসায় থেকে অনুশীলনে অংশ নিচ্ছেন নারী ফুটবলাররা। অনুশীলনের পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার ও অন্যান্য বিষয়েও তদারকি করা হবে বলে জানিয়েছেন বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে নারী ফুটবল দলের সহকারী কোচ সাইনু প্রো মার্মার অধীনে মেয়েদের কোচিংকে উৎসাহিত করতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কোচিং কোয়ালিফিকেশন কোর্সের আয়োজন করা হবে বলে জানিয়েছে বাফুফে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 24 ঘন্টায় করোনার সর্বোচ্চ মৃত্যু 64, উপসর্গবিহীন রোগীর সংখ্যায় বেশি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার প্রভাবে চাকরি হারাবে 60 লাখ মানুষ, জানালো সিআরআই। পরিস্থিতি উত্তরণে 5 দফার সুপারিশ। পাশ হল 2020-21 অর্থ বছরে বাজেট, স্পিকারের কণ্ঠভোটে আপত্তি ছাড়াই সংসদে অনুমোদন। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা উদ্ধার কাজ সমাপ্ত, 34 জনের মরদেহ উদ্ধার, চালকের গাফিলতি দেখছে তদন্ত কমিটি। নদ নদী পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত, আগস্ট থেকে সেপ্টেম্বরে আরেক দফা বন্যার আশঙ্কা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।